আমরা সবাই ব্যক্তিত্ববান হতে চাই, আমরা চাই সম্মানিত হতে, অথচ আমরা সবাই ব্যক্তিত্ব বিসর্জন দিয়েই ব্যক্তিত্ববান হওয়ার চেষ্টা করছি। অন্যের সম্মান নষ্ট করে নিজেকে সম্মানিত করতে চাইছি। আপনি হয়তো বন্ধুদের আড্ডায় কোনো এক বন্ধুর সেরা শার্ট নিয়ে অনেক মজা করছেন, আপনিও হাসছেন, আপনার বন্ধুরাও হাসছে, কিন্তু যাকে নিয়ে এই মজা, তার সেরা শার্ট নিয়ে এই আনন্দ আর কৌতুক আপনাদের, একবার তার কথা ভাবুন। তার অতি ইচ্ছে করে আপনার মতো দামি শার্ট পরে ঘুরে বেড়াতে। সে ছেঁড়া শার্ট পরে, তার মানে এই নয় যে সে কৃপণ। এর মানে হলো নতুন একটা শার্ট কেনার মতো তার সামর্থ্য নেই। আপনার যে বন্ধুটি কাজের উজুহাতে আপনাদের সাথে পিকনিকে যেতে চায়নি, সবাই মিলে তাকে খুব করে শুনিয়ে দিলেন, খুব বড় অসামাজিক তুই। কিন্তু একবার তার অবস্থানে গিয়ে তার কথা ভাবুন তো। বন্ধুরা সবাই মিলে পিকনিকে যাবে, যেখানে অনেক আনন্দ আর মজা হবে। কে না চায় এই আনন্দের অংশীদার হতে? কিন্তু যে বন্ধুটি কাজের অজুহাতে যেতে চায়নি, তারও খুব ইচ্ছা ছিল পিকনিকে যাওয়ার। হয়তো পিকনিকের কথাটি প্রথম শুনে সেও আপনাদের মতোই খুশি হয়েছিল, কিন্তু মাস শেষে তাকে হয়তো ভাইয়ের ওষুধ কিংবা মায়ের চিকিৎসার খরচ বহনের পর টিউশনের আর কোনো টাকা তার হাতে অবশিষ্ট থাকে না। অথবা এমনও হতে পারে সে নিজেই তার পড়ালেখার খরচ বহন করে, সাথে তার ভাই বোনদেরও। এই খরচ মেটানোর পর তার হাতে হয়তো আর কোনো অবশিষ্ট টাকা থাকে না। যদি আপনার মতো তার টাকা থাকতো, তবে সেও সব অজুহাত বাদ দিয়ে পিকনিকে যেত। যাকে আপনি অসামাজিক বলছেন, সেই সামাজিকতার সবচেয়ে বড় উদাহরণ তার ঘরেই পালন করছে। আপনি যখন 500 টাকা দিয়ে পিকনিকে যাওয়ার কথা ভাবছেন, আপনার বন্ধুটি তখন হয়তো ওই টাকা দিয়ে বাবার ঔষধ কিংবা ছোট ভাইয়ের খাতা কলম কেনার কথা ভাবছে। এটাই গরিবের সবচেয়ে বড় সৌন্দর্য। যদি ব্যক্তিত্ববান ও প্রিয় মানুষ হতে চান, তবে এই কথাগুলো অনুসরণ করতে পারেন। যে কথাটি শুনলে আপনার খুব রাগ লাগে, কিংবা অন্য কেউ আপনার সাথে যে আচরণ করলে আপনি কষ্ট পান, আজ থেকে সেই সব কথা কিংবা সেই সব আচরণ আপনি নিজেও অন্যদের সাথে করবেন না। যদি কোনো কাজে ভুল করেন, তবে বিনয়ের সাথে দুঃখিত বলুন, প্রয়োজনে ক্ষমা চান। আপনি ক্ষমা চাইছেন, এর মানে এই নয় যে আপনি সবার কাছে ছোট হয়ে গেলেন, বরং ক্ষমা চেয়ে আপনি সবচেয়ে পরিণত, সাহসী, জ্ঞানী ও বিনয়ী মানুষের পরিচয় দিয়েছেন। অপরাধ করার পরও সবাই জোর গলায় নিজের দোষটি অস্বীকার করতে পারে, কিন্তু দোষ স্বীকার করার জন্য সাহসের প্রয়োজন হয়। কখনো রিক্সা চালক বা দিনমজুর পেশার মানুষদের সাথে তুই বলে কথা বলবেন না। শুধু পেশা বিবেচনায় কাউকে তুই বলতে হয় না, শুধু পেশা বিবেচনায় কাউকে তুই বলাতে কোনো স্মার্টনেস নেই। আপনার সবচেয়ে বড় স্মার্টনেস ও সবচেয়ে বড় গুণ হবে, যদি আপনি বড় কোনো অফিসারের সাথে যেমন আচরণ করেন, ঠিক তেমন আচরণ যদি আপনি একজন রিক্সাওয়ালার সাথেও করতে পারেন। আপনার বাবাকে যদি আপনার বয়সী কেউ তুই বলে সম্বোধন করে, তবে আপনার যেমন খারাপ লাগবে, ঠিক তেমনই ওই রিক্সা চালকও তো কারো না কারো বাবা। তার ছেলেরও নিশ্চয়ই এটা শুনে ভালো লাগবে না, তার বাবা শুধু রিক্সা চালক বলেই তাকে তুই বলে সম্বোধন করছে। কখনো অন্যের মতামত বা বক্তব্যকে ছোট করে দেখবেন না। বিনয়ের সাথে দ্বিমত পোষণ করে নিজের মতামত দিন। নিউটনের গতির তৃতীয় সূত্রটি মনে রাখবেন, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যদিও বা তিনি সূত্রটি গতির ক্ষেত্রে আবিষ্কার করেছেন, কিন্তু মানব জীবনে এর প্রভাব অপরিসীম। কারোর মতামত বা বক্তব্য শুনে আপনি যদি খুব খারাপ ভাষায় তার সাথে দ্বিমত হন, তবে তিনিও খুব খারাপ ভাষায় আপনার মতামতের প্রতি অশ্রদ্ধা দেখাবেন। আর আপনি যদি বিনয়ী ভাষায় তার সাথে দ্বিমত হন, তবে নিশ্চয়ই তিনিও আপনার সাথে দ্বিমত হওয়ার ক্ষেত্রে বিনয়ী ভাষা ব্যবহার করবেন। দ্বিমত পোষণ করা খারাপ নয়, তবে খারাপ ভাষায় দ্বিমত পোষণ করা অবশ্যই খারাপ। নিজেকে বড় করতে গিয়ে কখনো অন্যকে ছোট করবেন না। আপনি যাকে ছোট করতে নিজেকে বড় করতে চাইছেন, সুযোগ পেলে তিনিও আপনাকে ছোট করতে চাইবেন। ব্যক্তিত্ববানরা নিজ গুণেই বড় হয়, কখনো অন্য কাউকে ছোট করে না। এক শিক্ষক একবার ক্লাসের ব্ল্যাকবোর্ডে লম্বা একটা রেখা টানলেন। তারপর তিনি শিক্ষকদের বললেন, কে এই রেখাটি না মুছে একে ছোট করতে পারবে? কেউ পারল না। তখন শিক্ষক ওই রেখাটির পাশে আরো একটা বড় রেখা আঁকলেন, যা আগের রেখার চেয়েতেও বড়। তখন তিনি শিক্ষার্থীদের প্রশ্ন করলেন, প্রথম রেখাটি এখন ছোট না বড়? সবাই উত্তর দিল ছোট। এর কারণ কি? এর কারণ হলো পাশে আরেকটা বড় রেখা আঁকাতেই আগের রেখাটি এমনিতেই ছোট দেখাচ্ছে। এই গল্পের শিক্ষা কি? এই গল্পের শিক্ষা হলো, নিজেকে বড় করতে হলে কাউকে ছোট করতে হয় না। আপনি এগিয়ে গেলে অন্যরা এমনিতেই আপনার পিছনে পড়ে থাকবে। দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হতে চাইলে যে সবার আগে যায় তাকে থামিয়ে দেওয়ার প্রয়োজন হয় না, বরং আপনি আরো স্পিডে তার চেয়ে বেশি দৌড়াতে পারলে সে এমনিতেই আপনার পিছনে পড়ে থাকবে। মিথ্যা কথা ব্যক্তিত্ব নষ্ট করে। যদি কারো কাছে একবার মৃত্যুক হিসেবে পরিচিত হন, তবে ভবিষ্যতে নিজেকে প্রমাণ করা খুবই কষ্টকর হবে। কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। যদি কাউকে কোনো বিষয়ে কথা দিয়ে থাকেন, তবে অবশ্যই পালন করুন। যদি কোনো কারণে কথা রাখতে অপারগ হন, তবে বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করে তার নির্দিষ্ট সময়ের আগেই ওই ব্যক্তিকে জানান। হয়তো আপনি কারোর সাথে বিকেলে দেখা করার কথা বললেন, কিন্তু অনিবার্য কারণে আপনি তার সাথে দেখা করতে গিয়েও পারছেন না। এই ব্যাপারটি আপনি তাকে জানালেনও না যার সাথে আপনার দেখা করার কথা। তাহলে একবার তার কথা ভাবুন।
যিনি সঠিক সময়ে আপনার সাথে দেখা করতে এসেছেন, এমনও তো হতে পারে শুধু আপনার সাথে দেখা করতেই তিনি অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়েছেন। মনে রাখবেন, অজুহাত সম্পর্ক নষ্ট করে, বিনয় সম্পর্কের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগায়। কারোর সাথে সাক্ষাতে মিষ্টি হাসিতে অভিবাদন জানান। কখনো ব্যক্তিগত দুঃখ কারোর সাথে শেয়ার করবেন না। কেউ আপনার দুঃখ মোচন করতে পারবে না। উল্টো সুযোগ সন্ধানীরা আপনার দুর্বলতা সুযোগ নিতে চাইবে। পারিবারিক গোপনীয়তা বাইরে প্রকাশ করা দুর্বল ব্যক্তিত্বের লক্ষণ। আপনি বন্ধুদের সাথে ভালো ব্যবহার করতে পারেন, এটা আপনার সাধারণ গুণ। কিন্তু আপনি শত্রুদের সাথেও ভালো ব্যবহার করতে পারেন, এটা আপনার মহৎ গুণ। কারোর সাথে গোমরা মুখে কথা বলা মানেই ব্যক্তিত্ববান হওয়া নাই। ব্যক্তিত্ববান তো তিনি, যিনি দুঃখ ভুলে হাসি মুখে কথা বলতে পারেন। পৃথিবীটা প্রতিধ্বনির নামান্তর, যা দিবেন তাই ফেরত পাবেন। গালির বিপরীতে গালি, প্রশংসার বিপরীতে প্রশংসা, আর ভালো ব্যবহারের বিপরীতে অবশ্যই ভালো ব্যবহার পাবেন। প্রতিটি মা বাবাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত থাকেন। প্রত্যেক মা বাবা চান তার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, ভালো ক্যারিয়ার হোক। মা বাবার উচিত সন্তানের ভবিষ্যৎ তৈরির কথা না ভেবে বরং ভবিষ্যতের জন্য সন্তানকে তৈরি করার কথা ভাবা। যে হীরার খুঁজে মা বাবা সারাদিন ব্যস্ত থাকেন, তারা হয়তো জানেনও না তাদের সন্তানরা এক একটি হীরার খনি। আপনার সন্তানের শৈশব থেকেই তার প্রতি মনোযোগী হন, দেখবেন সে একদিন হীরার থেকেই বেশি মূল্যবান। উন্নত জীবন কিংবা উন্নত চরিত্র গড়ার জন্য কোনো প্রশিক্ষণ লাগে না। আপনার জীবন গড়ার শ্রেষ্ঠ প্রশিক্ষক আপনি কোথায় পাবেন? কোথায় খুঁজে পাবেন আপনার জীবন গড়ার শ্রেষ্ঠ প্রশিক্ষককে? কোথাও খুঁজে পাবেন না। একবার নিজের দিকে তাকান। আপনি আপনার জীবন গড়ার পৃথিবীর বিখ্যাত প্রশিক্ষক। আসুন 5 বাক্যের একটি শপথে আজ নিজের জীবন পরিবর্তন করে নিজেকে মহামূল্যবান ব্যক্তি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলি। পাঁচ বাক্যের শপথের প্রথম শপথটি হলো, আমি এমন কোনো কাজ করব না যা সবার সামনে করা যায় না। দ্বিতীয় শপথটি হলো, আমি এমন কোনো কথা বলবো না যা সবার সামনে বলা যায় না। আমি এমন কিছুই খাবো না যা সবার সামনে খাওয়া যায় না। আমি এমন কিছুই দেখবো না যা সবার সামনেই দেখা যায় না। আমি এমন কোনো লোকের সাথে সম্পর্ক করব না যার কথা আমি অন্যদের বলতে পারবো না। এই প্রসঙ্গে এক মুন্সির কথা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। তিনি বলেছিলেন, তোমরা দিনের আলোতে এমন কোনো কাজ করো না যাতে রাতের আধারে তোমাদের লুকিয়ে থাকতে হয়। তোমরা রাতের আধারেও এমন কোনো কাজ করো না যাতে দিনের আলোতে পালিয়ে বেড়াতে হয়। শুধু এই একটা কথা মেনে চলতে পারলেই আমরা হাজারটা পাপ কাজ থেকে বিরত থেকে নিজেদেরকে পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো। এবার আসুন আমরা 5 বাক্যের এক শপথে উন্নত জীবন গড়ার পথে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আমি আমার জীবনের দীর্ঘ উপলব্ধি থেকে এই 5 বাক্যের শপথটি বিশ্বাস করে দেখলাম, এই একটি শপথই আপনার জীবনকে সঠিক পথের সন্ধান দিবে, সঠিক পথে পরিচালিত করবে। 5 বাক্যের প্রথম শপথটি নিয়ে একটু আলোচনা করি। আমি এমন কোনো কাজ করব না যা সবার সামনে করা যায় না। যেসব কাজ সবার সামনে করা যাবে না সেসব কাজ আপনি গোপনেও করবেন না। এমন একটি শপথে আপনি আপনার দিনটি শুরু করেই দেখুন না কি হয়। ম্যাজিকের মতো পাল্টে দিবে এটি আপনার জীবনকে। আপনি যদি সারাদিন এমন কোনো কাজ না করেন, অর্থাৎ অসামাজিক দুর্নীতি, ঘুষ, লেনদেন, টেন্ডারবাজি কিংবা অন্যায়মূলক কোনো কাজ না করেন, তবে নিঃসন্দেহে ওই দিনের জন্য আপনি একজন ভালো মানুষ। প্রতিটি দিন এভাবে আপনি নিজেই নিজেকে প্রমাণিত করুন ভালো মানুষ হিসেবে। একদিন দেখবেন আপনার আশেপাশের মানুষগুলোই আপনার সামনে অন্যায় কিছু করতে লজ্জাবোধ করবে। একজন খারাপ লোকও আপনার সামনে খারাপ কিছু করার আগে অন্তত 10 মিনিট ভাববে। শপথের দ্বিতীয় বাক্যে বলা আছে, আমি এমন কোনো কথা বলবো না যা সবার সামনে বলা যায় না। এই শপথে আপনি আপনার দিনের শুরুটা করুন আর শপথটি ভালোভাবে মেনে চলার চেষ্টা করুন। আপনি যদি কাউকে গালমন্দ না করেন, অশ্লীল ভাষায় কারোর সাথে ঝগড়া না করেন, তবে নিঃসন্দেহে কেউ আপনার ব্যবহারে কষ্ট পাবে না। যেহেতু আপনি কারোর সাথে দুর্ব্যবহার করছেন না, সুতরাং অন্য কেউ আপনার সাথে দুর্ব্যবহার করবে না। আর এভাবেই সারাটা দিন সবার সাথে আপনার একটা চমৎকার সময় অতিবাহিত হবে। এতে আপনার ব্যক্তিত্ব উন্নত হবে, আপনি সবার কাছে সম্মানিত হবেন। একটু খেয়াল করে দেখবেন, যদি সবসময় আপনি অশ্লীল ও অশালীন ভাষায় গালমন্দ করেন, তবে তার প্রভাব আপনার সন্তানের উপরও পড়বে। সেও ধীরে ধীরে শিখে যাবে এসব অশ্লীল শব্দের ব্যবহার। সুতরাং নিজেকে সংযত করার মানেই হলো আপনার ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর জীবন গড়ার পথটিও সহজ করে দেওয়া। শপথের তৃতীয় বাক্যটি ছিল, আমি এমন কিছুই খাবো না যা সবার সামনে খাওয়া যায় না। আমরা প্রতিনিয়ত বন্দীদের দ্বারা খারাপ কাজে উৎসাহিত হই। আমি দামি ব্র্যান্ডের সিগারেট খাই, এটা মোটেও স্মার্টনেস নয়, এটা আপনার আভিজাত্যও নয়, বরং এটি আপনার চরিত্রের একটি নেগেটিভ দিক। অনেকেই ভাবে সিগারেটের মাধ্যমে টেনশন মুক্ত থাকা যায়। শুনে রীতিমতো অবাক হতে হয়। সিগারেট আপনার টেনশন কমায় কিভাবে?
বরং এটি তো আপনার টেনশন বাড়ায়। আপনি যখন সিগারেট হাতে ধূমপান করছেন তখন আপনাকে সজাগ থাকতে হয় কেউ দেখে ফেললো কিনা। সব সময় লুকিয়ে বা পরিচিত জনের অগোচরে এটি খেতে হয়। কোন অনুষ্ঠানে হয়তো বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলেন মদ সেবন করবেন, কিন্তু সেখানেও আপনাকে অনেক লুকোচুরির আশ্রয় নিতে হয়। সিনিয়র কেউ দেখলে কি না কি হয়, পরিচিত কারো চোখে পড়ে গেলে কি না কি হয়, আরো কত সব চিন্তা। তাহলে যে জিনিসটা আপনি বলছেন টেনশন কমাই, আমি তো দেখছি সেই জিনিসটা হাতে নেওয়ার পর থেকেই উল্টো নতুন করে টেনশন যোগ হয়। যে জিনিস খেতে হলে আপনাকে এত লুকোচুরির আশ্রয় নিতে হয়, সে জিনিস তো আর যাই হোক ভালো কোনো জিনিস হতে পারে না, সভ্য সুশীল মানুষের জীবন হতে পারে না। আমি দামি ব্র্যান্ডে সিগারেট খাই, এটা গর্বের কোনো বিষয় নাই, বরং গর্বের বিষয় হলো আমি কোনো সিগারেট বা মদ খাই না। আপনি ধূমপান মুক্ত থাকার মানে হলো আপনার পরবর্তী প্রজন্ম তথা আপনার সন্তানও ধূমপান মুক্ত থাকার পথটা তৈরি করে দেওয়া। একজন মাদকাসক্ত ব্যক্তিও চায় তার সন্তান যেন তার মতো মদ সিগারেট না খায়। একজন ধূমপায়ী মনে প্রাণে চায় তার সন্তান যেন ধূমপান মুক্ত থাকে। আপনি অন্তত একটি উদাহরণ হন আপনার বন্ধু মহলে, যেখানে সবাই ধূমপান করলেও আপনি অন্তত ধূমপান মুক্ত। শপথের চতুর্থ বাক্যটি হলো আমি এমন কিছুই দেখব না যে সবার সামনে দেখা যায় না। বর্তমান ইন্টারনেটের এই যুগে পর্নোগ্রাফি এক বিরাট মহামারীর নাম। অল্প বয়সী ছেলে মেয়েরা খুব দ্রুত বিভিন্ন সাইট থেকে পর্নোগ্রাফিতে জড়িয়ে পড়ছে, এতে করে ব্যক্তিত্বের চরম অবনতি ঘটছে। অন্তত এটা মাথায় রাখবেন যে ছবি বা ফিল্ম আপনি আপনার পরিবারকে নিয়ে দেখতে পারবেন না, সেই ছবি বা ফিল্ম একা দেখারও কোনো মানেই হয় না, এতে ব্যক্তিত্ব কমে যায়। শপথের পঞ্চম বাক্যটি হলো আমি এমন কোনো লোকের সাথে সম্পর্ক করব না যার কথা আমি অন্যদের বলতে পারবো না। বর্তমান সময়ে জঙ্গিবাদ বহু আলোচিত একটা শব্দ। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এসব ব্যক্তিরা খুব সহজেই বিভিন্ন কলেজ ভার্সিটির শিক্ষার্থীদের আকৃষ্ট করে ফেলেন জঙ্গিবাদের মতো সন্ত্রাসবাদে। আপনি যার সাথে মিশছেন তাকে কি আপনি সবার সাথে পরিচয় করিয়ে দিতে পারবেন? যদি উত্তর হয় না, তবে সেই লোকটি নিশ্চয়ই ভালো কোনো লোক নয়। কলেজ ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা খুব সহজেই ক্ষমতার আশায় কিছু সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রাখতে চায়, কারণ এই বয়সেই অন্যদের সামনে নিজেকে ক্ষমতাবান জহির করার একটা প্রবণতা তৈরি হয়। আর এমন প্রবণতা থেকেই ছেলেরা সন্ত্রাসীদের সাথে যোগাযোগ বাড়াতে থাকে। অথচ বড় কোনো অপরাধের পর যখন পুলিশ ইনভেস্টিগেশন হয়, তখন আপনি নিজেই আবার অস্বীকার করতে চান যে ওই লোকের সাথে আপনার কোনো যোগাযোগ ছিল না। তাহলে যার সাথে সম্পর্কের পরিচয়ে আপনি সবাইকে বলতে সংকোচ বোধ করবেন, তার সাথে সম্পর্ক না রাখলেই তো হয়। যে বন্ধুটি হাতে সিগারেট কিংবা অস্ত্র ধরিয়ে দেয়, সে আর যাই হোক আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। সময় থাকতেই তাদের বিদায় দিন, না হয় এরাই একসময় আপনাকে তাদের মতো নিচে নামিয়ে আনবে। আপনি যদি নিয়মিত এই 5 বাক্যের এক শপথ নিয়ে দিন শুরু করেন, তবে প্রতি সপ্তাহে প্রতি মাসে আপনি নিজেকে এক নতুন ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারবেন। প্রতিটি কাজ করতে যাওয়ার আগে কিছু কথা ভাববেন, এই ভাবনাগুলোই আপনাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবে এবং যে কোনো অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখবে। আপনি যে কোনো কাজ করার আগেই ভাববেন আপনি যে কাজটি করছেন সেটা যদি আপনার বাবা মা দেখতেন, তবে তারা কি গর্বে মাথা উঁচু করে রাখতেন নাকি লজ্জায় মাথা নিচু করে রাখতেন? আমি যা খাচ্ছি তা দেখলে আমার বাবা মা কি স্বাভাবিক থাকতেন নাকি লজ্জায় চোখ বন্ধ করে রাখতেন? আমি যা বলছি তা শুনে কি আমার বাবা মা আনন্দে আত্মহারা হতেন নাকি লজ্জায় কানে হাত দিয়ে অপমানিত বোধ করতেন? আমি যা দেখছি যদি তা আমার বাবা মা দেখে ফেলেন, তবে কি তারাও আমার পাশে বসে দেখবেন নাকি লজ্জায় চোখ বন্ধ করে চলে যাবেন? বিশ্বাস করেন, যদি আপনি এই ভাবনাগুলো মনের মাঝে রাখতে পারেন, তবে আপনি কখনো খারাপ কিছু করতে পারবেন না। আর আপনি যদি খারাপ কিছু না করেন, তবে নিঃসন্দেহে আপনি পৃথিবীর ভালো মানুষগুলোর একজন হবেন। সবাই আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, স্নেহ করবে। আপনি হয়ে যাবেন সবার আদর্শের ব্যক্তি। আপনার মা হয়ে যাবেন একজন রত্নগর্ভ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্য বন্ধুদেরকে এগুলো শেয়ার করে দিন। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর সাথে থাকুন আমাদের। ধন্যবাদ বন্ধুরা, সব সময় ভালো থাকবেন। কিছু মানুষ নিজে ভেঙে পড়ে আর কিছু মানুষ রেকর্ড ভেঙে ফেলে, আর যারা রেকর্ড ভেঙে ফেলে তাদেরকে দেখে সারা দুনিয়া অনুপ্রেরণা নেয়। পৃথিবীতে 95% মানুষ পৃথিবীকে দেখতে আসে আর 5% মানুষ পৃথিবীকে জয় করতে আসে। আপনার স্বপ্ন কি? পৃথিবীকে দেখা নাকি পৃথিবীকে কিছু দেখানো? তা আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি স্বপ্নকে বাস্তব রূপ দিতে চান, তবে পরিশ্রমের বিকল্প কোনো পথ আমার জানা নাই। বন্ধুরা, আমার এই ভিডিওটি তাদের জন্য, অনার্স কমপ্লিট করে যারা একটি চাকরির জন্য সংগ্রাম করছেন, কিন্তু সংগ্রামের পথে যারা মনে করছেন তাদের দ্বারা কিছু করা সম্ভব নয়, নানান চিন্তা ভাবনায় দিন পার করছেন, তাদের চিন্তা শক্তিকে পজিটিভ করতে সাহায্য করবে আমার এই ভিডিওটি। তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শুনুন। হ্যালো আগামীর বিজয়ী,
বর্তমানে আপনি অনার্স পাশ করা এক বেকার যুবক প্রতিনিয়ত চাকরির খোঁজে পত্রিকায় চোখ বুলাচ্ছেন, অনলাইন জব সাইটগুলোতে নিয়মিত চোখ রাখছেন শুধু একটি চাকরির আশায়। আপনি কি জানেন আপনি কার সাথে প্রতিযোগিতা করে চাকরিটি পেতে চাইছেন? যে ছেলেটি এই মুহূর্তে টেকটাপে বসে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, তার বিপরীতে তেঁতুলিয়ায় বসে অন্য প্রার্থীরাও তুফান গতিতে প্রস্তুতি নিচ্ছে একটি চাকরির আশায়। যে আপনি টেকনাপে বসে আছেন, সে আপনার বিপরীতে আজ প্রতিযোগী তৈরি হচ্ছে তেঁতুলিয়ার শেষ প্রান্তে। এক কথায় টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, 56,000 বর্গমাইলের প্রতিটা ইঞ্চিতেই তৈরি হচ্ছে আপনার প্রতিযোগী। চাকরির নিয়োগ পরীক্ষা এতটাই কঠিন বাস্তবতায় আপনাকে দাঁড় করাবে, যেখানে আবেগের চেয়েও বাস্তবতার প্রাধান্য বেশি। কলেজ কিংবা ভার্সিটিতে আপনার যে বন্ধুটি আপনাকে পাশ করানোর জন্য দিন রাত পরিশ্রম করত, আজ সেই বন্ধুটি আপনার প্রতিযোগী। আপনার খুব নিকট বন্ধুটি আপনার খুব নিকট প্রতিযোগী। যদি চাকরির নিয়োগ পরীক্ষায় শেষ পর্যন্ত একজনকে নিয়োগ দেওয়া হয় এবং শেষ পর্যায়ে সেই একটি পদের প্রার্থী আছেন আপনারা দুইজন ঘনিষ্ঠ বন্ধু, তবে এক্ষেত্রে আপনার ঘনিষ্ঠ বন্ধুটিও চাইবে আপনাকে পরাজিত করে সেই জয়ী হতে। এখানেই জীবনের বড় বাস্তবতা। বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক শেষ করার পর বাবা মা পথ চেয়ে বসে থাকে সন্তানের একটি ভালো চাকরির জন্য। আপনার বাবা হয়তো ভাবছেন আপনি চাকরিটা এবার পেয়ে গেলেই আপনাকে তার অসুখের কথা বলবে। বয়স হওয়াতেই হয়তো দীর্ঘদিন তিনি নানান শারীরিক যন্ত্রণায় ভুগছেন, তবু সহ্য করে আছেন এই ভেবে এবার তো আপনার পড়াশোনা শেষ, ছেলে এখন গ্রাজুয়েট, এবার চাকরিটা হয়ে গেলেই ডাক্তারের কাছে যাওয়া যাবে। কিন্তু বাস্তবতার নির্মম অবস্থায় চাকরিটা হচ্ছে করেও আপনার হলো না। শুধু একটি চাকরির আশায় হয়তো রাত জেগে পড়তে গিয়ে আপনার আড্ডা দেওয়া হয়নি বন্ধুদের সাথে, হয়তো হাজারটা অভিমান জমে আছে আপনার হৃদয় হরণের মুঠোফোনে। সবকিছুকে পিছনে ফেলে এখন আপনার চাওয়া শুধু একটাই, ভালো মানের একটা চাকরি চাই। এদিকে কোনো এক বেলাবশ হয়তো মোবাইলের অপর প্রান্তে বসে আছে আপনার ফোনের অপেক্ষায়, যে ফোনে আপনি বলবেন চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। শুধু আপনার চাকরির সংবাদ শোনার আশায় প্রিয়তমা বসে আছে অনেক ভালো পাত্রপক্ষকে বিদায় দিয়ে। এদিকে আপনার একটা চাকরির আশায় আপনার অপেক্ষায় থাকা প্রেয়সীর বয়সটাও যে বেড়ে যাচ্ছে। শুধু আপনি চাকরিটা পাবেন বলে আপনার মা কত স্বপ্ন বুনছে মনে মনে। চাকরিটা আপনি পেলেই এবার হয়তো আপনার ছোট বোনটি অনেক শপিং করবে বলে বড় এক লিস্ট বানিয়ে রেখেছে। কত খুশি তার বড় ভাইয়ের অনার্স পাশের সংবাদ শুনে। আপনার ছোট বোনটি হয়তো অনেকদিন ধরে বড় বড় শপিং সেন্টারে বান্ধবীর সাথে শুধু শপিং করাটাই চেয়ে দেখেছে, আর হয়তো মনে মনে বলেছে ভাইয়া এবার চাকরিটা পেলেই ওই নতুন জামাটার কথা ভাইয়াকে বলবো। কিন্তু না, সে ভাইয়া চাকরিটা এখনো হলো না। আমি সেই বোনটির কথা বলছি, যে কিনা শুধু নিজের পায়ে দাঁড়াবে বলে এখনো চাকরির আশায় দিন রাত পরিশ্রম করে যায়। চাকরিটা পেলেই সেই বোনটি তার বাবার এক জোড়া দামি জুতো কিনবে, তার বাবার একটি শার্ট কিনবে। ছোট ভাইটিরও ভালো কোনো পোশাক নেই। এবার চাকরিটা পেয়ে গেলেই সে অসুস্থ মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। এদিকে মেয়েটির বাবা মাকে নানান কথার মুখোমুখি হতে হয়, এত পড়াশোনা হওয়ার পরও কেন মেয়েকে বিয়ে দিচ্ছেন না। গ্রামের মানুষজন নানান কথা বলতে থাকে তাদের। বাবার বিশ্বাস এবার হয়তো তার মেয়েটার চাকরিটা হয়ে যাবে। গতবার যখন চাকরির নিয়োগ পরীক্ষা দিতে ট্রেনে উঠলো ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে, সেবারও হয়তো চোখ মুছে তার বাবা বলেছিল যে মেয়েটি কখনো বাবাকে ছাড়া ঘরে চৌকাট পেরোয়নি, সে আজ ঢাকায় যাচ্ছে একা একাই শুধু একটি চাকরির আশায়। এই যে ভাই, শুধু আপনার একটি চাকরির আশায় পথ চেয়ে বসে আছে আপনার বৃদ্ধ বাবা মা। সংসারের এই দীর্ঘ পথ তারা টেনে এনেছে শুধু আপনাকে অফিসার বানাতে। শার্ট অনেক আছে বলেই কত ঈদ আর পুজোয় যে আপনার বাবাটি শপিং করেনি শুধু আপনার শপিং ঠিক মতো করতে। পুরনো শাড়িতে কত ঈদ আর পূজা হাসি মুখেই কাটালো আপনার মা। একদিন আপনি মানুষ হবেন বলে, বড় অফিসার হবেন বলে আপনার প্রতি ইঞ্চি জ্ঞানের কালিতে লেগে আছে আপনার মা বাবার হাজারো স্বপ্ন। চলুন আরেকবার শুরু করি অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধে। এবার প্রাণপণ চেষ্টা করি চাকরিটি ছিনিয়ে আনার। আর কত পুরনো শাড়িতে মা বাবা ঈদ পুজো কাটাবে, আর কত সংসারের বোঝা বইবে বৃদ্ধ বাবা। এবার সময় এসেছে তাদের প্রতিদান দেওয়ার, এবার সময় এসেছে তাদের স্বপ্ন পূরণের। হেরে যাওয়ার জন্য আপনার জন্ম হয়নি। আপনি হারতে পারেন না, বিধাতার কৃপায় নিজের সর্বোচ্চ চেষ্টায় এবারই হোক আপনার চাকরি নিশ্চিতের বছর। বাংলাদেশের বেকারত্বের পরিসংখ্যান থেকে মুছে দিন একজন বেকারের নাম। শপথ নিন বিজয়ের, আগামীর বিজয় আপনার জন্যই।
নিজেকে পরিপূর্ণ ও শ্রেষ্ঠ আনয়নের চাবিকাঠি। পানিকে বিশুদ্ধ করার জন্য ফিল্টার রয়েছে, কিন্তু মানুষকে বিশুদ্ধ করার কি আছে? কাপড়ের ময়লা দূর করতে আছে সাবান কিংবা ডিটারজেন্ট পাউডার, কিন্তু মানুষের ব্যর্থতার ময়লা দূর করতে কি আছে? কিছুই নেই। আপনি মানুষকে কোনো যন্ত্রই বিশুদ্ধ করতে পারে না। মানুষ সৃষ্টির সেরা জীব, সেই নিজেই নিজেকে বিশুদ্ধ করতে পারে। এখন শুধু প্রয়োজন কিছু ক্ষমতা। সম্মানিত শ্রোতা, আজকে আমি আপনাদেরকে জানাবো নিজেকে পরিপূর্ণ ও শ্রেষ্ঠত্ব আনয়নের চাবিকাঠি কি কি। তো সঙ্গে থাকুন। সমালোচনা সহ্য করার ক্ষমতা। সমালোচক কখনো কারো ক্ষতি করতে পারে না। আমরা সাধারণত সমালোচকদের সহ্য করতে পারি না, কারণ তারা আপনার ভুলগুলো সবাইকে বলে বেড়ায়। আমরা সবাই পরিপক্ক ভালো মানুষ হয়ে বাঁচতে চাই। আমরা সবাই চাই আমাদের মাঝে কোনো ভুল ত্রুটি থাকবে না, কোনো অন্যায় থাকবে না। আপনার মাঝে যেসব ভুল ত্রুটি আছে তা হয়তো আপনার চোখে পড়ে না, কিন্তু আপনার মাঝেও ভুল ত্রুটি রয়েছে। আপনার কাছের মানুষগুলো আপনার ভুল ত্রুটিগুলো আপনাকে দেখিয়ে দেয় না। যদি আপনি তাতে কিছু মনে করেন এই ভেবে, তাহলে আপনার দোষগুলো আপনি কিভাবে সংশোধন করবেন? এক্ষেত্রে সমালোচকই আপনার একমাত্র ব্যক্তি যে আপনার ভুল ত্রুটি ও ভুলের হিসাব রাখে। যদিও সে অসৎ উদ্দেশ্যে কাজটি করে, কিন্তু সমালোচনার কারণেই আপনি নিজেকে ভুল থেকে, খারাপ কিছু থেকে দূরে সরিয়ে রাখেন। আপনি একটু খেয়াল করে দেখবেন, সমালোচনা তারই হয় যিনি অনেক বেশি আলোচিত হওয়ার যোগ্য। আপনার পাশের গ্রামের লোকটি সারাদিন অশ্লীল ভাষায় গালমন্দ করলেও তাকে নিয়ে 10 জন মানুষ সমালোচনা করে না। অথচ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নারী বিরোধী 2টা কথা বললেই তাকে নিয়ে টকশো হয়, পত্রিকায় লেখালেখি হয়। এর কারণ কি? এর কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনার পাশের গ্রামের লোকটির চেয়ে 1000 গুণ বেশি জনপ্রিয় ও বিখ্যাত। আপনার সমালোচকের সংখ্যা তত বেশি হবে যত বেশি আপনি জনপ্রিয় আর বিখ্যাত হবেন। মনে রাখবেন, দুষ্ট ছেলেরা সেই গাছেই বেশি ঢিল ছোড়ে যে গাছের ফল খুবই মিষ্টি হয়। ঝুঁকি নেওয়ার ক্ষমতা। ইংরেজিতে একটি প্রবাদ আছে, নো রিস্ক নো গেইন। ঝুঁকি সবাই নিতে পারে না। ঝুঁকি নেওয়ার জন্য সাহস ও কাজের প্রতি আন্তরিকতার দরকার হয়। যার সাহস ও কাজের প্রতি আন্তরিকতা থাকে তিনি তো এমনিতেই সফল হন। আপনি ঝুঁকি নিয়েছেন, তার মানে ওই কাজের প্রতি আপনি অনেক আন্তরিক। জীবনে যারা বড় বড় পর্যায়ে সফলতা এনেছেন তাদের অনেকেই বড় বড় ঝুঁকি নিয়েছেন। আপনি কত বড় গাছ কাটবেন সেটা নির্ভর করবে আপনি কত ধারালো কোড়াল এনেছেন তার জন্য। ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তটি আপনার সঠিক কিনা তা আপনার কাজের উপরেই নির্ভর করছে। তবে মাথায় রাখবেন, একটি সঠিক সিদ্ধান্ত আপনার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করবে, আর একটি ভুল সিদ্ধান্ত আপনার অভিজ্ঞতাকে দ্বিগুণ করে তুলবে। অতএব সিদ্ধান্ত যাই হোক তা আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে। ব্যর্থতা মেনে নেওয়ার ক্ষমতা। একজন মানুষের সবচেয়ে বড় ব্যর্থতা হলো ব্যর্থতাকে মেনে নিতে পারা। আপনি যদি ব্যর্থতার পর সিস্টেমকে দোষ দেন, সমাজকে দোষ দেন, মানুষকে দোষ দেন, তবে নিঃসন্দেহে আপনি আরো একটি ব্যর্থতার জন্ম দিবেন। পুরনো ব্যর্থতা কি নতুন ব্যর্থতার জন্ম দিবে নাকি নতুন সফলতার জন্ম দিবে, তার পুরোটাই আপনার উপর নির্ভর করে। আপনার প্রতিটি ব্যর্থতাই হতে পারে আপনার এক একটি ট্রেনিং। আর এজন্যই সম্ভবত টমাস আলভা এডিসন 10,000 বার ব্যর্থতার পর যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করলেন, তখন তিনি বললেন, আমি 10,000 বার ব্যর্থ হইনি, বরং 10,000টা পথ আবিষ্কার করেছি যে পথে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করা যায় না। প্রশংসা করার ক্ষমতা। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ অন্যের সমালোচনা করা, আর সবচেয়ে কঠিন কাজ অন্যের প্রশংসা করা। নিজের সেরাটুকু খুঁজে পাওয়ার ক্ষমতা। পৃথিবীর সেরা সার্চ ইঞ্জিন কি? গুগল, বিং নাকি পিপিলিকা? আমি মনে করি পৃথিবীর সেরা সার্চ ইঞ্জিন গুগল নয়, বিং নয়, এমনকি বাংলার সার্চ ইঞ্জিন পিপিলিকাও নয়। পৃথিবীর সেরা সার্চ ইঞ্জিন হলো সেই ব্যক্তি যিনি নিজের সেরাটুকু নিজেই খুঁজে পান। গুগলে আপনি সার্চ করলে পৃথিবীর সব তথ্য পাবেন, কিন্তু পাবেন না আপনার সেরা ক্ষমতার খবর, পাবেন না আপনার সক্ষমতার খবর। যে ব্যক্তি নিজের শ্রেষ্ঠত্ব বুঝতে পারে, যে ব্যক্তি নিজের সক্ষমতাটুকু বুঝতে পারে, সেই তো পৃথিবীকে জয় করতে পারে। যারা নিজের সক্ষমতার খোঁজ পেয়েছিলেন তারাই তো এভারেস্ট জয় করেছেন। অল্প শিক্ষা নিয়েও বড় বড় বিজ্ঞানী হয়েছেন। সার্কাস কিংবা চিড়িয়াখানায় আগুন লাগলে সেখানকার হাতিটি কেন আগুনে পুড়ে মারা যায় না? হাতির তো অসীম শক্তি, তাহলে সে কেন সামান্য একটা দড়ি কিংবা শিকল ছেড়ে বেরিয়ে আসতে পারে না? এর কারণ হলো জন্মের পর থেকে তাকে একটা ছোট শিকল বা দড়ি দিয়ে সেখানে বেঁধে রাখা হয়। ফলে সার্কাসের মধ্যে সে যখন বড় হতে থাকে তখন সেভাবে ওই শিকল ছেড়ারও ক্ষমতা নাই। অথচ বনের হাতি অনেক শক্তিশালী শিকল ছেড়ার ক্ষমতা রাখে। যেহেতু এই ছোট থেকেই সার্কাসের হাতিটি বন্দি অবস্থায় বড় হয়, সে জানেই না বা সে বুঝতেও পারে না তারও শক্তিশালী একটা দেহ আছে। যদি সে নিজের সক্ষমতাটুকু বুঝতে পারতো তবে সে সহজে শিকল ছেড়ে বেরিয়ে আসতে পারতো। নিজের ভুল বের করার ক্ষমতা। পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কারক কে?
নিউটন, আইনস্টাইন নাকি টমাস আলভা এডিসন? শ্রেষ্ঠ আবিষ্কারকের শ্রেষ্ঠ আবিষ্কারটি কি? গতির সূত্র, বৈদ্যুতিক বাতি নাকি বিমান? আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কারক নিউটন নয়, আইনস্টাইনও নয়, এমনকি টমাস আলভা এডিসনও নয়। পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কারক তিনি, যিনি নিজের ভুলটি নিজে আবিষ্কার করতে পেরেছেন। পৃথিবীর সেরা ব্যক্তি সে নয় যে অন্যদের ভুল বের করতে পারে। পৃথিবীর সেরা ব্যক্তি সে যে নিজের ভুলটি সবার আগে বের করতে পারে। আপনি ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজের ভুলগুলো আবিষ্কার করতে পারছেন না। ভুল করা লজ্জার কিছু নয়। ভুল তো সেই করবে যে কাজে হাত দিবে। যার কাজের প্রতি আগ্রহই নাই, তার জীবনে না আছে ভুল, না আছে শুদ্ধ। সহজ ভাষায় সে একজন অলস। মানুষ মাত্রই ভুল করে। আপনি ভুল করছেন, তার মানে আপনি একজন মানুষ। আর আপনি যদি আপনার ভুল স্বীকার করতে পারেন তবে আপনি হবেন মহামানুষ। ভুল স্বীকার করতে পারাটা মানুষের অনেক বড় গুণ। কেন আপনি ভুল স্বীকার করবেন? কেন আপনি নিজের ভুল নিজে আবিষ্কার করবেন? আপনি যদি নিজের ভুলটি নিজেই আবিষ্কার করতে পারেন এবং ভুল স্বীকার করতে পারেন তবে নিঃসন্দেহে আপনি বিনয়ী, নম্র, ভদ্র ও একজন সুশীল, সুন্দর মনের মানুষ হিসাবে সবার মনেই ঠাঁই পাবেন। অহংকারী ব্যক্তির প্রাপ্তি বলতে শুধু নিজের মিথ্যা আত্মতৃপ্তিটুকুই থাকে, কিন্তু একজন বিনয়ী মানুষ সবার মনেই স্থান পায়। আপনি যদি নিজের ভুলটুকু বের করতে না পারেন তবে তা আর সংশোধনের সুযোগ পাবেন না। আর যদি ভুল সংশোধন করতে না পারেন তবে সারা জীবন আপনাকে ভুলগুলো নিয়েই বসবাস করতে হবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সারা জীবন ভুলগুলো নিয়েই বসবাস করবেন নাকি ভুল সংশোধন করে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন? মনে রাখবেন, ইউর লাস্ট মিস্টেক ইজ ইউর বেস্ট টিচার। জীবন আপনাকে জীবিত রাখবে না, আপনি আপনাকে জীবিত রাখতে পারেন। জীবনের নানান ঘাত প্রতিঘাত আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, স্বপ্নকে ভেঙে দিবে, চলার পথ থামিয়ে দিবে, এমনকি বারবার অপমান আর ব্যর্থতায় আপনাকে আপনার চ্যালেঞ্জ থেকে দূরে সরিয়ে দিবে। কিন্তু আপনাকেই প্রমাণ করতে হবে আপনি উঁচুট খেলেও আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখেন। আপনি ব্যর্থতার শেষ সীমায় পৌঁছেও সফলতা ছিনিয়ে আনার কারিগর হয়ে দেখিয়ে দিতে পারেন। আপনি ব্যর্থতাকেই ব্যর্থ করে দিতে পারেন। আপনি প্রমাণ করতে পারেন শত বাধার পরও আপনি মহামূল্যবান। আপনার শ্রেষ্ঠ দুর্যোগ কিভাবে শ্রেষ্ঠ সুযোগ তৈরি করে দিবে তা MKL বাংলা মোটিভেশনের এই পর্বে তুলে ধরবো আজকের ভিডিওতে। শুনতে থাকুন। এখন একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্রিটেনে একবার এক প্রফেসর ক্লাসে লেকচার দেওয়ার সময় পকেট থেকে 20 পাউন্ডের একটা নোট বের করে জিজ্ঞেস করলেন, কে কে এই নোটটি চাও? পুরো ক্লাসের সবাই একসাথে হাত তুলল। এবার প্রফেসর সেই নোটটি ভাঁজ করে জিজ্ঞেস করলো, এখন কে কে এই নোটটি চাও? উত্তর সেই একই, সবাই চাই। এবার প্রফেসর নোটটা দুমড়ে মুচড়ে হাতের মুঠোয় নিয়ে জানতে চাইলো, এবার বলো কে কে এই নোটটা চাও? কিন্তু আশ্চর্যের বিষয় হলো তখনও সবাই হাত তুলল। অবশেষে প্রফেসর নোটটা মাটিতে ফেলে পা দিয়ে ঘষে ঘষে একেবারে ডাস্টবিনের আবর্জনায় পরিণত করে দিয়ে বললেন, এখন এই 20 পাউন্ডের নোটটা কে কে চাও? উত্তর এবারও সেই একই, সবাই হাত তুলল। তখন প্রফেসর জিজ্ঞেস করলো, এই নোটটি এত কিছু করার পরও তোমরা প্রত্যেকে বারবার চাইলে, কেন চাইলে? একে একে সবাই উত্তর দিল। সবার সারমর্ম ছিল একটাই, এই নোটটি সুন্দর থাকলেও এটির যে মূল্য, নষ্ট হলেও এটির মূল্য একই থাকে, কারণ এর মূল্য ফিক্সড করাই আছে। তখন প্রফেসর বললেন, আজকে তোমরা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পেলে। তুমি হলে ওই 20 পাউন্ডের নোটের মতো, জীবন তোমাকে ব্যর্থ করে দিবে, নানান অঘটন তোমাকে হতাশ করতে চাইবে, কিন্তু তুমি যদি ঠিক থাকো তবে তোমার মূল্য কখনোই কমবে না। তুমি বেঁচে থাকবে, সফল হবে, এমনকি স্বপ্নগুলোও পূরণ করবে। বাস্তব জীবনে কিছু ঘটনা আপনাদের সামনে শেয়ার করি, যেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন। 2009 সালে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যার ইয়াহুতে জব করার 12 বছরের অভিজ্ঞতা ছিল, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাকরির জন্য আবেদন করলে তাকে রিজেক্ট করে দেওয়া হয়। এরপর তিনি নতুন আশায় টুইটারে অ্যাপ্লাই করেন, কিন্তু সেখানেও সেই একই ব্যর্থতা, রিজেক্ট করা হলো তাকে। এত ভালো ডিগ্রি, এত ভালো ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও তিনি চাকরির জন্য চেষ্টা না করে ইয়াহুর প্রাক্তন ছাত্রের সাথে মিলে একটা অ্যাপ তৈরি করেন। 5 বছর আগে তাকে ফিরিয়ে দেওয়া সেই ফেসবুক কর্তৃপক্ষের কাছে $19 বিলিয়ন তিনি তার অ্যাপটি বিক্রি করেন। এই সে ব্রায়ান অ্যাক্টন কোফাইডার হিসাবে কাজ করেছেন হোয়াটসঅ্যাপে। যখন তিনি ফেসবুক থেকে রিজেক্ট হয়েছিলেন তখন তিনি বলেছিলেন, এটা একটা চমৎকার সুযোগ অসাধারণ কিছু মানুষের সাথে পরিচিত হবার, সবার জীবনে নতুন অভিযানের দিকে আমার যাত্রা শুরু হলো। তিনি যখন টুইটার থেকে রিজেক্ট হলেন তখন তিনি বলেছিলেন, কোনো ব্যাপার না, এটা খুব স্বাভাবিক বিষয়, অনেক পথ এখনো বাকি। যেখানে ছোটখাটো একটু ব্যর্থতাই আমরা সফলতার আশা ছেড়ে দিই, তখন এই ব্যক্তিটি সফলতাকে নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছেন।
এত বড় ব্যর্থতার ভিড়েও কিভাবে আনলেন এই সফলতা? চাদর কাটি দিয়ে? নিশ্চয় না। তিনি নিজের প্রতি বিশ্বাস করেছিলেন, ব্যর্থতাকে পজিটিভলি নিয়েছিলেন বলেই আজ তিনি সফলতার সিঁড়ি বেয়ে স্বপ্নকে ধরতে পেরেছেন। আরেক নারীর গল্প বলছি, তিনি হতাশাকেই হতাশ করেছিলেন। এই নারী যে তার একমাত্র বাচ্চা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চাকরির জন্য ঘুরেছিলেন। তার বিবাহিত জীবন নিয়ে তিনি এতই যন্ত্রণায় ছিলেন যে তাকে মানসিক চিকিৎসা পর্যন্ত নিতে হয়েছে। তিনি অনেক সাধনায় একটা বই লেখেন অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাস, তার লেখা বইয়ের পাণ্ডুলিপি মোট 12 জন প্রকাশক ফিরিয়ে দিয়েছে। জাদুর শহর নিয়ে লেখা বই দেখে অনেকেই বিদ্রুপ ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন। এই নারী হলেন হ্যারি পটার সিরিজের শ্রেষ্ঠ জে.কে. রাউলিং, যার লেখা বইকে একসময় কেউ প্রকাশ করতে চায়নি, পরবর্তীতে তার লেখার জন্যই প্রকাশকরা লাইন ধরে। একেই বলে সফলতা। যেখানে ব্যর্থতায় এক পা বাড়াতে চাইবে, তখনই সেখানে আপনার বিজয় বাসনা দ্বিগুণ করে দিতে হবে। আপনাদের মনে আছে উসাইন বোল্টের কথা, যিনি বর্তমান শ্রেষ্ঠ দৌড়বিদ হিসেবে পৃথিবীর চমক সৃষ্টি করেছেন। ক্রীড়া প্রেমীদের কাছে তিনি পৃথিবীর সর্বকালের দ্রুততম মানব হিসেবে পরিচিত। 5 বার স্বর্ণপদক জয়ী বিশ্ব রেকর্ড করা এই দৌড়বিদ যখন 2008-এ প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, তখন নির্দিষ্ট সময়ের আগেই দৌড় শুরু করাই তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। একজন প্রতিযোগীর জন্য এটা প্রচন্ড অপমানের বিষয়। মাঠে গিয়ে পরাজিত হওয়ার চেয়েও খেলা থেকে বাদ পড়া লজ্জাজনক, কিন্তু পৃথিবীকে অবাক করে দেওয়ার তথ্যটি তিনিই সৃষ্টি করলেন। যে মাঠে তিনি অপমানিত হন, তার চেয়েও বড় মাঠের বড় প্রতিযোগিতায় তিনি কিংবদন্তি হয়ে চ্যাম্পিয়ন হয়ে যান। এমন অসংখ্য উদাহরণ আছে যারা ব্যর্থতাকে সফলতায় পরিণত করে অর্জন করেছে অসাধারণ সাফল্য। ব্যর্থতাকে ব্যর্থতা হিসেবে না নিয়ে অভিজ্ঞতা হিসেবে নিলেই সেটা হয়ে যায় একটা শিক্ষার অংশ। আর শিক্ষা কখনো বিফলে যায় না। শুধু ব্যর্থতাকে স্বাভাবিক শিক্ষার অংশ হিসেবে নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। জীবন যেমনই হোক, নিজের মূল্য কখনোই কমে না। যে পুড়ে যাওয়া ধাতু দেখে অলংকার বানাবে ভাবে, সে হয় কারিগর, আর যে শেখে না তার কাছে সেটা পুড়ে যাওয়া ধাতু মাত্র। আপনি যখন এতিম বলে নিজেকে সফলতার অযোগ্য ভাবছেন, তখন আমি ইতিহাস থেকে আরেকটি পিতৃ পরিচয়হীন যুবকের কাহিনী নিয়ে আসলাম আপনাকে জানাতে। তার এক সময় থাকার কোনো জায়গা ছিল না। বন্ধুদের রুমের ফ্লোরে ঘুমাতেন। মানুষের ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে তিনি 5 সেন্ট করে কামাই করতেন, যেটা দিয়ে খাবার কিনতেন। প্রতি রবিবার রাতে তিনি 7 মাইল হেঁটে হরে কৃষ্ণ মন্দিরে যেতেন শুধু এক বেলা ভালো খাবারের জন্য। তিনি অ্যাপেল এবং পিক্সার অ্যানিমেশন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, স্টিভ জবসের কথা বলছি। যে তিনি এত মাইল পথ হেঁটে যেতেন শুধু বিনা পয়সায় খাবার খেতে, তিনি আজ হাজার হাজার লোকের অর্থ যোগান, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন অনেকেরই। ইতিহাসের ব্যর্থতাকে তিনি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রমাণ করে দিলেন মানুষ তাই হতে পারে যা সে স্বপ্ন দেখে। আরেক যুবকের কথা বলছি। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে আরেকটি যুবকের কথা বলছি। মধ্যবিত্ত পরিবারের জন্ম তাকে বলা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপ আউট। স্যাট পরীক্ষায় 1600 নম্বরের ভিতরে 1590 পান তিনি, কিন্তু কম্পিউটার সফটওয়্যার তৈরির নেশায় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নাম কাটান। ড্রপ আউট হওয়ার 32 বছর পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের সমাবর্তন বক্তা ছিলেন তিনি যে বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হন, একটা সময় এসে সেই একই বিশ্ববিদ্যালয় তাকে গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়। কে বলেন তো তিনি আর কেউ নন, তিনি বিল গেটস, যার নামটাই অনেক বড় মোটিভেশন। আরেকজনের কথা বলছি আপনাদের সাথে। আরেকজন বাবার সাথে মুদি দোকান করতেন। পরিবারে এতই অভাব ছিল যে স্কুল নাগাদ পড়তেই তাকে থেমে যেতে হয়েছিল। সেই ব্যক্তি একসময় হয়ে ওঠেন বিরাট বিপ্লবী নেতা। তিনি চীনের প্রতিষ্ঠিত মাং সেতু অভাবের তাড়নায় কুলিগিরি করতেন। একদিন বাসের কন্ট্রাক্টরের কাজের জন্য গেলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। সেই যুবকটি অঙ্কে পারদর্শী নয় বলে বাসের কন্ট্রাক্টর হতে পারেননি। পরবর্তীতে সেই ব্রিটেনের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী, নাম জন মেজর। যে ব্যক্তিটি অল্প কিছু টাকার আশায় কাজ করতে গিয়ে বিতাড়িত হয়েছিলেন, তিনি হয়ে গেলেন দেশের অর্থনীতির প্রধান হাতিয়ার। বিশ্বাস করেন, এইসব ঘটনার চাইতে পৃথিবীর আশ্চর্য ঘটনা আর কিছুই হতে পারে না। এতক্ষণ যাদের কথা বললাম তারা হলেন ইতিহাসের সেরা কিংবদন্তি, যারা দুর্যোগকে বানিয়েছেন জীবনের সেরা সুযোগ। পৃথিবীর সকল কিংবদন্তিদের জীবনেই দুর্যোগ এসেছিল। তারা শুধু সেটাকে মেনে নিয়েছিল একটা ঘটনা হিসাবে, কিন্তু তারা সেটাকেই কখনো জীবনের শেষ পরিণতি ভাবেননি। যার জীবনে যত ব্যর্থতা, তার জীবনের সফলতাটাও বিশ্বব্যাপী। আসুন আরেক কিংবদন্তির কথা শুনি। মাত্র 5 বছর বয়সে তিনি বাবাকে হারান। 16 বছর বয়সে স্কুল থেকে ঝরে পড়েন। 17 বছরের মাথায় মোট 4 বার চাকরি হারিয়েছিলেন। একবার নিজেকে এই অবস্থানে এনে দেখুন কেমন লাগে। যেখানে একটা চাকরি পাওয়ার যন্ত্রণায় আপনি ক্রমাগত হতাশ হচ্ছেন, সেখানে তিনি সেই সোনার হরিণ পেয়েও 4টি বার চাকরি থেকে বিতাড়িত হলেন। কাহিনী এখানেই শেষ নয়। 18 বছর বয়সে বিয়ে করে তিনি নতুন জীবনে সুখের সন্ধান করতে লাগলেন। 19 বছর বয়সে তিনি বাবা হন। সুখের একটু একটু আলো যখন তার জানালা দিয়ে প্রবেশ করছিল, ঠিক তখনই তাকে আরেক যন্ত্রণার মুখোমুখি হতে হলো। সব কষ্ট
ভুলে তিনি যখন চেয়েছিলেন তার প্রিয়তমা স্ত্রীর সাথে জীবনের বাকি সময়টুকুই আনন্দে কাটাবেন, ঠিক সেই সময়ই অর্থাৎ 20 বছর বয়সে তার স্ত্রী তাকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় তার সাথে। তিনি আবারও একা হয়ে পড়লেন। তার জীবনে বারবার পেয়ে হারানোর যন্ত্রণাগুলোই এসেছে। না পাওয়ার চেয়েও মারাত্মক কষ্ট আর যন্ত্রণা দেয় পেয়ে হারানোর বেদনাগুলো। পরবর্তীতে তিনি নতুন জীবনের সন্ধানে সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন। বেঁচে থাকার তাগিদে তিনি ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পাননি। জীবনের সবকিছু হারিয়ে এবার তিনি চাকরি নিলেন রেল লাইনের কন্ট্রাক্টর হিসাবে, কিন্তু সেখানেও সুবিধা করতে পারেননি। বেশি দিন টিকতে পারলেন না সেখানেও। অবশেষে এক ক্যাফেতে রাঁধুনির চাকরি নেন। 65 বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন। অবসরে যাওয়ার প্রথম দিন সরকারের কাছ থেকে $105 চেক পেয়েছিলেন। তার কাছে মনে হয়েছিল জীবন তার মূল্যহীন। আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এরপর একটি গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তার একটা লিস্ট বানাতে শুরু করলেন। হঠাৎ তার কাছে মনে হলো জীবনে এখনো অনেক কিছু করার বাকি আছে, আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন, আর তা হলো রন্ধন শিল্প। তিনি $87 ধার করলেন। সেই চেকের বিপরীতে আর কিছু মুরগি কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলোই ফ্রাই করলেন। এরপর কেন্ট্রিস্কিতে প্রতিবেশীদের দ্বারে দিয়ে গিয়ে সেই চিকেন ফ্রাই বিক্রি করতে শুরু করলেন। পরবর্তীতে তার এই ফ্রাইড চিকেন এতই জনপ্রিয় হলো যে তাতেই জন্ম নিল KFC। 65 বছর বয়সে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। 88 বছর বয়সে এসে তিনি বিলিয়নার হয়ে গিয়েছিলেন। জীবনের সবকটি ঘটনা যখন আপনাকে আস্থা করে নিক্ষেপ করতে চাইবে, আপনাকে হতাশ করতে চাইবে, আপনি তখন শুধু নিজের বিশ্বাসটুকুই প্রাধান্য দিবেন। যে ব্যক্তিটি পদে পদে ব্যর্থতা নিয়ে বেঁচেছিলেন, সেই তিনি আজ জীবনের শেষ চেষ্টায় নিজের ছোট কাজকে বিশাল আকারে গড়ে তুলেছেন KFC হিসাবে। আজ বিভিন্ন দেশে তিনি স্মরণীয় হয়েছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসাবে। কে রাখে আজ তার এই ব্যর্থতার খবর? সবাই আপনার সফলতাকেই মনে রাখবে, ব্যর্থতাকে নয়। অতএব একটি ব্যর্থতার ঘটনাই আপনাকে কখনো পরাজিত করতে পারবে না যদি আপনি ঠিক থাকেন। মানুষ কখনোই ঘটনার কাছে পরাজিত হয় না। মানুষ পরাজিত হয় নিজের আত্মবিশ্বাসের দুর্বলতার কারণে। যে ঘটনাটি আপনার কাছে দুর্যোগ হয়ে আসলো, সেই একই ঘটনা হয়তো অন্য কারোর কাছে সুযোগের অনুপ্রেরণা হলো। ব্যর্থতাকে কখনো চরম পরিণতি না ভেবে শুধু একটি ঘটনা ভেবেই বিদায় দিন। ব্যর্থতাকে জীবনের একটা প্রশিক্ষণ হিসাবে নিন, তবেই আপনি হবেন সেরাদের সেরা। প্রতিটি দুর্যোগেই আপনার কাছে আসবে সুযোগের হাতছানি নিয়ে। এখন জীবনের হিসেবটা বেশ সহজ। আপনি চাইলেই হোঁচট খাওয়ার পর আর না উঠে প্যারালাইসিস রোগীর মতো জীবন কাটাতে পারেন, অথবা আবার উঠে দাঁড়িয়ে দৌড়ে অংশ নিয়ে হয়ে যেতে পারেন শ্রেষ্ঠ দৌড়বিদ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর ডিপ্রেশনে থাকা বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দিন। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন। সকলেই ভালো থাকবেন।